নমস্কার, গল্প শ্রবণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের নিবেদন বনফুলের লেখা গল্প আলো বাবু। সবাই তাকে আলু বাবু বলতো, কিন্তু তার আসল নাম আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, তার উপর কালো গোবদারি, যুগ্ম ভুরু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলু থালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। সাহায্য প্রার্থী অনেকেই আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলের। মনে মনে একটু বিরক্ত হলাম, কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না। বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। তার বাঁ হাতে একটি ছোট থলি ছিল। তার ভিতর হাত ঢুকিয়ে তিনি একটি ছোট পাখির ছানা বার করলেন। একটা ছোড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে। পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কি না একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার। দেখলাম পাখি ছানাটিকে, পায়ে সত্যিই লেগেছিল। টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। কি করবেন এটাকে নিয়ে? পুষবেন? না, ভালো হলে ছেড়ে দেব। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার। ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেই জন্যে বিয়েও করিনি। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, এর আগে তো দেখিনি আপনাকে। কোথায় থাকেন? অবিনাশবাবুর বাড়িতে দিন 7 হলো এসেছি। আর একবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন। অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? না, তেমন কিছু নয়। আমার এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি। আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। আলোবাবু পাখির ছানাটি নিয়ে চলে গেলেন। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখলাম তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন। আমাকে দেখেই এক মুখ হেসে বললেন, বিনুবাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। 2 চোখে এতক্ষণ পিচুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুচকি দিতে লাগলেন। ল্যাজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, বয়স 10 বছর। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলোবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুতই। স্নেহের কাঙাল বেচারা, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? হ্যাঁ, এক পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন আমার কাছে। দেখবেন তো, যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। দিন কতক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিল। কথায় কথায় আলোবাবুর কথা উঠল। সিভিল সার্জন বললে, এখানকার হাসপাতালে ওকে প্রফেশনাল ড্রেসার করে ঢুকিয়ে নিতে পারি, তবে 10 টাকার বেশি এখন পাবে না। পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু চাকরিটি গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন। কি খবর? আমাকে দূর করে দিলে কেন? একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না। সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বলল, ওই ওষুধটা দাও, তাহলে সেরে যাবে।
ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে, প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিল। সে এক হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল। বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছ? আমি আর কি বলবো, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, আর ওর কথাতেই দিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। কি আর বলবো, সত্যিই অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলোবাবু যা করছিলেন তা কোনো মা সহ্য করতে পারেন না। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা আর এক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর এক সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। অবশেষে আমি আশ্রম দিলাম আলোবাবুকে। একদিন সন্ধ্যের পর এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। আপনি গান বাজনা জানেন নাকি? কুণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। এককালে ডুগি তবলা বাজাতে পারতাম, দৈন্যের দায়ে সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজায়। বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম। হ্যাট পেলেন থেকে অনেক আগে স্যুটও পরতাম, সব গেছে, ওই হ্যাটটি গেছে কেবল। আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পর। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। কি হলো, ছুটছেন কেন? 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেয়া হয়নি এখনো। রামবাবুর গাঁইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেল। তখনই ছুটলাম, আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দিই। আমাদের যেমন খাবার, ঘড়ির তেমনি দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলোবাবুর যে ঘড়ি আছে তা জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন, তার ভেতর থেকে বার করলেন একটি ছোট টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুটুলির মতন কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুটুলি বেরিয়ে পড়ল। সেটি খুললেন, বেরোলো রেশমি ন্যাকড়ার পুটুলি। সেটি খুলতেই বের হলো খানিকটা তুলো। তারপর ছোট্ট ঘড়িটি। 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙুলের মতো রাখতেন তিনি সযত্নে। ঘড়িটি বার করে চাপটা লিখিয়ে বসলেন। তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পুজো করছেন। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল। স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও। সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটির ওপর। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখি আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন। 2টো লাইনই বারবার গাইছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেলেন তিনি। আজ এত জোরে গান গাইছেন যে? এমনি। তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। আলোবাবু এখন পাগলা গারোতে আছেন। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতে। সমাপ্ত। ধন্যবাদ।